গল্প সমগ্রের আজকের নিবেদন শ্যাম সুন্দর দত্তর কলমে গাজীপুর জঙ্গলের রহস্য। শ্যাম সুন্দর দত্ত একজন বিশিষ্ট লেখক। ইতিমধ্যেই ওনার 7টি বই প্রকাশিত হয়েছে, যা পাঠককুলে সমাদৃত হয়েছে। বর্তমানে তিনি ছোট ছোট গল্প, প্রবন্ধ এবং কবিতা লিখে চলেছেন। আজ আপনি শুনবেন গাজীপুর জঙ্গলের রহস্য। আমি, চঞ্চল আর তমাল 3 বন্ধু একই স্কুলে পড়াশোনা করেছি। তারপর স্কুলের গণ্ডি পেরিয়ে পরবর্তীকালে 3জনই কল্যাণী ইউনিভার্সিটি থেকে মাস্টার্সও করি। স্কুল কলেজ লাইফে যেমন আনন্দ আছে, তেমনি পরীক্ষার রেজাল্ট নিয়ে একটা চিন্তা থেকেই যায়। আজকাল কম্পিটিশনের যুগ। স্কুল লাইফে ভালো রেজাল্ট না করতে পারলে পিছিয়ে পড়তে হয়, চাকরি পেতেও বেগ পেতে হয়। যাই হোক, আজকাল ভালো রেজাল্ট করেই যে চাকরি পেয়ে যাব তারও কোনো গ্যারেন্টি নেই। কলেজ লাইফে ভাবতাম মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করেই চাকরিতে ঢুকে যাব, কিন্তু একটা চাকরি জোগাড় করা যে কতটা কঠিন তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমরা 3 বন্ধু একের পর এক ইন্টারভিউ দিয়েই চলেছে, কিন্তু শিখে ছিঁড়ছে কই। ভাগ্যের চাকা যে আর ঘোরে না, কোথাও যেন আটকে আছে। তাহলে এত পড়াশোনা করে লাভ কি, নিজেকেই প্রশ্ন করি। ঠিক আছে, আমার না হয় ভাগ্যের চাকা থেমে গেছে, কিন্তু চঞ্চল আর তমালের কেন এমন দশা? ওদের দুজনেরই তো ফার্স্ট ক্লাস কেরিয়ার। এভাবেই বছর 1.5 কেটে যায়, কিন্তু আমরা কেউই চাকরি পেলাম না। এখনো কিন্তু আমরা কেউ হাল ছাড়িনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাবার ঘাড়ে বসে খাচ্ছি। কিন্তু আর কতদিন? এখন টিউশনি করে যা সামান্য ইনকাম হয়, তাতে চা বিড়ির খরচটা কোনো রকমে হয়ে যায়। টিউশনি করার পর 3 বন্ধু চলে আসি পল্টুদার চায়ের দোকানে। ঘণ্টাখানেক 3 বন্ধু সেখানে আড্ডা মেরে রাত 10টায় যখন বাড়ি ফিরি, মা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, আর কোথাও কোনো খবর পেলি? হ্যাঁ মা, আগামী সোমবার প্রাইভেট কোম্পানিতে একটা ইন্টারভিউ আছে। তাহলে কি সরকারি চাকরি আর হবে না? দেখি, এখনো হাল ছাড়িনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। মায়ের কথা শুনে আমার খুব কষ্ট হয়। মনে মনে ভাবি, হয়তো সরকারি চাকরি আর হবে না। মায়ের কত আশা আমি একটা সরকারি চাকরি করব। মনে হয় বাবা মায়ের সেই ইচ্ছে আর পূরণ হবে না। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল, এত ইন্টারভিউ দিয়েও চাকরি মিলল না। আজ আমার মাস্তুতো দাদা আমাদের বাড়িতে এসেছে। দাদা কলকাতায় একটা ব্যাংকে চাকরি করে। দাদা এমকম পাশ করে বছর 2 ধরে বহু জায়গায় ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু চাকরি হয়নি। অবশেষে দাদা একজন তান্ত্রিকের শরণাপন্ন হন। তা বছর 7 আগের ঘটনা। ওই তান্ত্রিকের নাম তান্ত্রিক কালী কিঙ্কর। তান্ত্রিক সাধনায় উনি অলৌকিক ক্ষমতার অধিকারী। চাকরি হবে কি হবে না উনি বলে দিতে পারেন। যদি হয় কোথায় হবে, দূরে না কাছে, সেটাও বলে দিতে পারেন। ওনার আশ্রমে যদি যেতে পারিস, তাহলে তোদের সমস্যার সমাধান হয়ে যাবে। তবে হ্যাঁ, ওনার আশ্রমে পৌঁছানো কিন্তু এত সহজ নয়। সবাই ওনার আশ্রমে পৌঁছতেই পারে না। ভাগ্য প্রসন্ন থাকলে তবেই ওনার দর্শন পাওয়া যায়। গাজীপুর জঙ্গলে ওনার আশ্রম। আসলে অনেকেই ওখানে যেতে সাহস পায় না, কারণ হিংস্র বন্য প্রাণীগুলোর সামনে পড়ে গেলে মহা বিপদ। উনি যেখানে থাকেন সেখানকার আশেপাশে কোনো জনবসতিও নেই। শুনেছি বক্সিগঞ্জের শ্মশানে নাকি শনিবার আর মঙ্গলবার অমাবস্যার রাতে উনি সব দেহের উপর বসে তন্ত্র সাধনা করেন। হ্যাঁ, তবে ওখানে উনি কারোর সঙ্গে কথা বলেন না। তা উনি এই গভীর জঙ্গলে একা একা থাকেন কি করে? ওনাকে হিংস্র বন্য প্রাণীরা আক্রমণ করে না? ও বাবা, উনি অসীম অলৌকিক শক্তির অধিকারী। রাতে ওনার আশ্রমের আশেপাশে হিংস্র প্রাণীরা ঘোরাঘুরি করে বটে, কিন্তু আশ্রমে ঢুকতে সাহস পায় না। আশ্রমের চারপাশে গণ্ডি টানা আছে। গণ্ডির ভিতরে পা পড়লেই ওদের শরীরে আগুন লেগে যায়। ওরা অনেকবার ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তারপর থেকে আর কোনো হিংস্র প্রাণী আসার চেষ্টা করে না। বাপরে বাপ, এত বড় তান্ত্রিক! তাহলে যেমন করি হোক ওর কাছে চলে যাব। হ্যাঁ, তবে হ্যাঁ, যাওয়ার আগে কয়েকটা মশাল কিন্তু সঙ্গে নিয়ে গেলেই ভালো। আসলে কি ব্যাপার, আগুনকে সবাই ভয় পায়। জঙ্গলে ঢোকার আগে একটা বড় কবরস্থানও আছে। জঙ্গলের মধ্যে অশরীরী আত্মাগুলো ওরা কিন্তু দিনের বেলাতেও ঘুরে বেড়ায়। সেই 7 বছর আগেকার কথা।
আমি আর আমার 2 বন্ধু মিলে ওখানে গেছিলাম। ওখানে যেতে হলে কিন্তু সকাল 10টার আগেই জঙ্গলে ঢুকে যেতে হবে। কি এমন বড় জঙ্গল যে ওনার কাছে পৌঁছতে ঘন্টা 2 লেগে যাবে? শুনেছি জঙ্গলটা খুব একটা বড় নয়, তাছাড়া আশেপাশের গ্রামের লোক কাঠ আনতেও যায়, তাহলে ভয় কিসের? আমরাও যেমন করে হোক চলে যাব। জঙ্গলের মধ্যে একই ধরনের লম্বা লম্বা শাল আর সেগুনের গাছ, যা রাস্তা চিনতে ভুল হয়ে যায়, গোলক ধাঁধার মতো। তবে হ্যাঁ, জঙ্গলের মধ্যেখানে একটা বড় জলাশয় আছে, আর জলাশয়ের কাছে পৌঁছতে পারলেই জানবি আশ্রমের কাছে পৌঁছে গেছিস, কারণ ওই জলাশয়ের ধারেই ওনার আশ্রম। আমরা 2 দিন জঙ্গলের মধ্যে ঢুকেও ফিরে এসেছিলাম। 3 দিনের দিন ওনার আশ্রমে পৌঁছে গেলাম। ওনার দর্শনও পেয়েছি। যারা আমাকে খবরটা দিয়েছিল সে বলেই ছিল প্রত্যেকেই 4 বোতল করে দেশি মদ যেন সঙ্গে নিয়ে যায়। উনি মদ পেলেই খুশি। আমরা আশ্রমের কাছাকাছি পৌঁছতেই দেখি ওই 50 কি 55 এরকম বয়স হবে একজন জটাধারী তান্ত্রিক আশ্রমের দাওয়ায় বসে গাঁজা খাচ্ছেন। পরনে গেরুয়া রঙের ধুতি আর গায়ে চাদর জড়ানো, কপালে লম্বা করে কালো তিলক টানা, চোখ দুটো টকটকে লাল, দেখেই যে কেউ ভয় পেয়ে যাবে। কলকেতে জোর টান দিয়ে আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে তিনি বললেন, এই শালা, এত দেরি করলি কেন? আমি মায়ের পুজো দিয়ে তোদের অপেক্ষায় বসে আছি। ওনার কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। ওনার ভাবভঙ্গি দেখে মনে হলো আমরা যেন কত দিনের চেনা। তারপর তিনি বললেন, 3 জনই আমার সামনে তালপাতার আসনে পাশাপাশি বস। আমরা পাশাপাশি বসতেই চোখ দুটো কপালের দিকে উল্টে বললেন, তোদের সকলের শনি আর রাহুর দশা চলছে, গ্রহের ফের, চাকরি হবে কি করে? তারপর আমাদের মাথায় জল ছিটিয়ে উচ্চ কণ্ঠে বললেন, জয় মা কাল। ভয়ের কিছু নেই। এবারে এক এক করে মায়ের কাছে গিয়ে মায়ের দর্শন করে তোদের মনোবাসনা বলে প্রণাম করবি। প্রণাম করে উঠতেই দেখতে পাবি ডান দিকে একটা লোক বসে আছে, উনি কালী মায়ের দূত। তোদেরকে উনি একটা করে মাদুরি দেবেন, ওই মাদুরি পরিধান করলেই তোদের মনোবাসনা পূর্ণ হবে। মাদুরিগুলো মায়ের চরণে ছুঁয়ে মায়ের অনুমতি নিয়ে ডান হাতে পরিধান করতে হবে। আজ মঙ্গলবার, ভালো দিন, ভয় পেয়ে ফিরে আসলে মনোবাসনা পূর্ণ হবে না। হ্যাঁ, কোনো ভয় নেই, আমি তো তোদের পাশেই আছি। আমি ভাবলাম মাকে দর্শন করব, এতে আবার ভয়ের কি আছে। আমি প্রথমে মাকে দর্শন করে আসি। মায়ের সামনে আসতেই দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ঢুকেই দেখি মায়ের বেদির সামনে 5টা ভয়ঙ্কর ভয়ঙ্কর নর কঙ্কালের মুন্ডু। পাশেই বড় একটা পিতলের প্রদীপ জ্বলছে। মাকে লাল জবা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। ডান পাশে জ্বলন্ত ধুনুচি থেকে তখনও ধোঁয়া উঠছে, ধূপও জ্বলছে। সামনেই বড় একটা পিতলের ঘটি, আর তাতে কিছুটা জলও রয়েছে। দেখে মনে হলো যে কিছুক্ষণ আগেই পুজো হয়েছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর নরকঙ্কালের মুন্ডুগুলো দেখেই ভয়ে আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। ভয় পেয়ে পিছনে ফিরে দরজাটা খুলতেই উনি বুঝতে পারলেন যে আমি ভয় পেয়েছি। কোনো ভয় নেই, গড় হয়ে প্রণাম করে তোর মনোবাসনা বলে দে মাকে। দরজাটা একটু ফাঁক রেখে আর দেরি না করে আমি তাই করলাম। গড় হয়ে প্রণাম করে মনোবাসনা বলে উঠতেই ভিমড়ি খেয়ে পড়লাম। দেখি প্রায় 4 ফিট দূরে ডান দিকে কে যেন একজন বসে রয়েছে, যার শরীরে কোনো মাংস নেই, যেন নরকঙ্কাল। সে এক ভয়ঙ্কর দৃশ্য। তান্ত্রিক কালী কিঙ্কর বিড়বিড় করে মন্ত্র পড়ে বলল, মা, ওর ভক্তের মনোবাসনা পূর্ণ করো মা। তান্ত্রিকের কথা শেষ হতেই ডান পাশে বসে থাকা লোকটা হাত বাড়িয়ে দিয়ে বলল, হাত পাত। কঙ্কালসার হাতটা স্বাভাবিক হাতের থেকে 3 ফিট লম্বা। এটা দেখেই তো আমার শরীরটা থরথর করে কেঁপে উঠল। শরীরটা ঠান্ডা হয়ে অসাড় হয়ে এলো, অজ্ঞান হয়ে যাওয়ার মুখে। সঙ্গে সঙ্গে তান্ত্রিক বাবা বুঝতে পেরে গায়ে জল ছিটিয়ে দিতেই শরীরটা যেন চাঙ্গা হয়ে উঠল। হাত পাততেই লোকটা মাদুলিটা হাতে দিয়েই অদৃশ্য হয়ে গেল। লোকটা অদৃশ্য হতে হাঁপ ছেড়ে বাঁচলাম। বাপ রে বাপ, কি ভয়ঙ্কর সেই দৃশ্য। তান্ত্রিক বাবা বললেন, বাইরে চলে আয়, বাইরে চলে আয়।
যা, তাহলে 1 মাসের মধ্যে তোর চাকরি হয়ে যাবে, যা। বাইরে আসতেই তান্ত্রিক বাবা 3 বার গায়ে জল ছিটোতেই শরীরটা যেন একেবারে চাঙ্গা হয়ে উঠল। এভাবে 3 জনেই মাদুলি পরিধান করে বাড়ি ফিরলাম। তারপর কি বলবো, মাস খানেকের মধ্যেই আমরা 3 বন্ধুই চাকরি পেয়ে গেলাম। তাহলে অলৌকিক শক্তি যে আছে তাকে অস্বীকার করি কি করে বল? দাদার কথা শুনে পরের শনিবারই আমরা 3 বন্ধু মিলে গাজীপুরের জঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম। 3 জনের কাছেই মশাল আছে। গাজীপুরের জঙ্গলের মধ্যে দিয়ে পাকা রাস্তা চলে গেছে। বাসে যেতে 1/2 ঘন্টা মতো সময় লাগে। জঙ্গলের কাছে যখন পৌঁছলাম তখন 9টা বাজে। যাই হোক, জঙ্গলের সামনে কবরস্থান পেরিয়ে দেখলাম জঙ্গলের ভেতরে একটা সরু রাস্তা চলে গেছে। সেই সরু রাস্তা ধরে জঙ্গলের ভেতরে এগোতে শুরু করলাম। 3 বন্ধু গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। প্রায় 40 মিনিট হাঁটার পর তমাল বলল যে ও একটু বিড়ি খাবে। তারপর বিড়িতে টান দিয়ে বলল, এখান থেকে 3টে রাস্তা বেরিয়েছে, ডাইনে বাঁয়ে সোজা, আমরা কোনটায় যাব? তা আমরা ভেবে বললাম সোজাই যাই। সোজা মিনিট 15 হাঁটতেই দেখা গেল সোজা যাওয়ার আর কোনো পথ নেই। ওখান থেকে ডাইনে বাঁয়ে 2টো রাস্তা বেরিয়েছে। 3 জনেই ওখানে দাঁড়িয়ে ভাবলাম কোন দিকে যাওয়া যায়। আমি বললাম ডান দিকে নয়, বাঁ দিকে চল। মিনিট 15 হাঁটতেই দেখলাম সেই মাথায় আবার ফিরে এসেছি। আমি হতাশ হয়ে পড়লাম। ভাবলাম দাদা ঠিকই বলেছিল, এ যেন গোলক ধাঁধা। এখানে এসে একই রাস্তায় আবার সোজা 15 মিনিট হেঁটে এবার সোজা পথ যেখানে শেষ হয়েছিল আবার সেখানে এসে পৌঁছলাম। এবার বাঁ দিকে না গিয়ে ডান দিকে এগোতে শুরু করলাম। মিনিট 15 হাঁটতে না হাঁটতেই সেই চেনা মাথায় আবার ফিরে এলাম। তখন ঘড়িতে প্রায় 2টো বাজতে চলল। আমরা 3 জনই তখন বেশ ক্লান্ত হয়ে পড়েছি। কোথায় সেই জলাশয়? তোরা বুঝতে পেরেছিস কিনা জানি না, আমরা এত পথ হেঁটে ঘুরে ফিরে সেই একই জায়গাতে ফিরে আসছি। ওই বাংলার 4 নম্বর সংখ্যার মতো রাস্তাটা এঁকে বেঁকে ঠিক একই জায়গায় এসে মিলিত হচ্ছে, ঠিক ওই 4 সংখ্যার মিডিল পয়েন্টে। আমার তো ধন্দ লাগছে। চ বেলা পড়ে গেল, এখনই অন্ধকার নেমে আসবে, আর এখানে থাকা যায় না। চঞ্চল আমায় বলল আমার দাদাকে ভালো করে জিজ্ঞেস করে আসতে, কোন রাস্তায় গেলে আশ্রমে পৌঁছে যাবে। আমি বললাম দাদা তো আগেই বলে দিয়েছে, ওই আশ্রমে পৌঁছানো বড়ই কঠিন, চল আজ বাড়ি ফিরে চল। আবার আগামী মঙ্গলবারে একবার চেষ্টা করে দেখ, যদি তান্ত্রিকের কাছে পৌঁছতে পারি। পরের মঙ্গলবারে আমরা 3 জন বন্ধু মিলে আবার একই সময় গাজীপুর জঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম। সেই চেনা সরু পথ ধরে এগোতে শুরু করলাম। সরু পথ ধরে হেঁটেই চলেছি, কিন্তু মাথা রাস্তাটা গেল কোথায়? চঞ্চলার আমি দুজনেই বললাম যে আরেকটু হাঁটলেই হয়তো পেয়ে যাব, কিন্তু মাথাটা তো এত দূরেও ছিল না। গত শনিবারে সরু রাস্তার দুপাশে যে লম্বা মোটা শালসেগুনের গাছগুলো ছিল সেগুলিই বা গেল কোথায়? এগুলো তো মনে হচ্ছে অন্য গাছ। তোরও ওরকম মনে হচ্ছে? এগুলো সেই একই গাছ? আর একটু এগিয়ে আসতেই সেই চেনা মাথা পড়ল। ডান দিকের পথটা ধরে এগোতেই মিনিট 15 পর সেই চেনা মাথার বাংলা 4 নম্বর সংখ্যার মতো একই জায়গায় এসে পৌঁছলাম, ঠিক বাংলার 4 নম্বর সংখ্যার মিডিল পয়েন্টে। এই দৃশ্য দেখে আমরা 3 বন্ধুই হতাশ হয়ে পড়লাম। অবশেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলাম। আর ওখানে যেতে সাহস হয়নি। এরপর মাস 3 মধ্যেই আমরা 3 বন্ধুই সরকারি চাকরি পেয়ে গেলাম। 3 জনেরই চাকরি হয়ে গেল, তাও আবার সরকারি চাকরি। আশ্চর্য ঘটনা নয়? তাহলে কোন সে অলৌকিক শক্তির কৃপায় আমাদের চাকরি হয়ে গেল? ঘটনার কয়েক বছর পরেও আমার মনে প্রশ্ন জাগে, তান্ত্রিক কালী কিঙ্করের আশ্রমে যাওয়ার পথে গোলকধাঁধার মধ্যে পড়ে পথ হারিয়ে গেল কেন? তাহলে গাজীপুর জঙ্গলে কি কোনো অলৌকিক রহস্য আছে? প্রশ্ন থেকেই যায়। শুনছিলেন গল্প সমগ্রের আজকের নিবেদন গাজীপুর জঙ্গলের রহস্য। বিভিন্ন চরিত্রে ঋতম, জ্যোতির্ময়, অমিত এবং সোমা। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও।
এরকম আরও গল্প শুনতে গল্প সমগ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, এবং গল্প শুনে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আমাদের জানান।